হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালান্টে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো তোমাদের ক্লাস 10 এর জন্য ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে 25 তারিখ, তোমাদের 10 তারিখ থেকে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এর মাঝে হাতে কয়েকটা দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমরা যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও ভালো করে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা মাধ্যমিকে বায়োলজিতে খুব ভালো নাম্বার তুলতে পারবে লাইফ সায়েন্সে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখবে। এই কারণে বলছি, কারণ তোমাদের এখানে আমি প্রশ্নগুলো তো বলবোই, তার সাথে কেমন লিখতে হবে, কোথায় কিভাবে ছবি দিতে হবে, সমস্তটা আমি তোমাদের সাথে ডিসকাস করে যাব। তোমরা কিন্তু শুধু এই কোশ্চেনগুলো দেখলেই বুঝতে পারবে না এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, কোথায় এমসিকিউ বেশি আসে, কোথায় এসিকিউ আসে, কি ধরনের আসে, আমি সব বলে যাব ডিটেলসে, কোথা থেকে বড় প্রশ্ন আসে। তো সেই কারণে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। আর যদি এই পিডিএফটা কেউ চাও, অবশ্যই বংবালানের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, ওখান থেকেও তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে, দিলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে, কারণ তোমরা শুধু কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে না কি ধরনের প্রশ্ন আসবে, সেই জন্য তোমাদেরকে পুরোটা দেখতে হবে ভিডিওটা। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে দেখো তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছি। প্রথমে রয়েছে সংবেদনশীলতা, উদ্দীপক, হরমোন, উপযোজন, এগুলো সংজ্ঞা। এইগুলোর সংজ্ঞা এই কারণেই করতে বলা হয়েছে, এগুলো উপযোজন এগুলো অনেক সময় সংজ্ঞা হিসেবে পড়ে। এছাড়া শূন্যস্থান পূরণে তোমাদেরকে অনেক সময় দিয়ে দেয়। শূন্যস্থান পূরণের লাইনগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা যদি সংজ্ঞাগুলো করে রাখো সেখান থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে দেখো উদ্ভিদের প্রত্যেক প্রকার চলনের নাম আর উদাহরণ। এর মধ্যে তোমাদের এখানে সাড়া প্রদান হিসাবে যেটা রসস্ফীতিজনিত চলন রয়েছে, বা তোমাদের রসস্ফীতিজনিত চলনের মধ্যে সিসমোনাস্টিক চলন আর প্রকরণ চলন, যেটা বিশেষ করে রয়েছে প্রকরণ চলন বন চারাল উদ্ভিদের, ওটা ভালো করে একটুখানি দেখে রাখবে। আর বাকি উদ্ভিদের যে চলন রয়েছে, 3 প্রকার চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, এই 3 প্রকার চলনের প্রত্যেকটা চলনের সংজ্ঞা, উদাহরণ একদম ভালো করে এখান থেকে করে রাখবে। এখান থেকে প্রচুর শর্ট কোশ্চেন তোমাদের আসে, এমসিকিউ প্রচুর এই পার্ট থেকে আসে। সেজন্য তোমাদেরকে বলবো তোমরা সংজ্ঞাগুলো এই কারণে করবে, কারণ কোথায় উদ্দীপকের উদ্দীপকের গতিপথ অনুসরণ করে, কোন চলনে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোন চলন বক্র চলন, কোন চলনটা সামগ্রিক চলন, এই সমস্ত জানার জন্য সংজ্ঞাগুলো তোমাদেরকে পড়তে হবে। আর উদাহরণগুলো থেকে তোমরা প্রচুর এমসিকিউ পাবে, সত্য মিথ্যাও পাবে, সমস্ত কিছু। সেই কারণে এই চলনের পোর্শনটা খুব ভালো করে করবে। এরপরে রয়েছে দেখো 3 প্রকার চলনের পার্থক্য। 3 প্রকার চলনের পার্থক্য যদি তোমরা করে রাখো, তাহলে এখান থেকে যে কোনো দুটো পার্থক্য দিলে, তোমাদেরকে যদি ট্রপিক ন্যাস্টিক চলনের পার্থক্য দেয় বা ট্যাকটিক ট্রপিক চলনের পার্থক্য দেয়, সেভাবেও পারবে। আর যদি তোমাদেরকে এমসিকিউ প্রশ্নতে দিয়ে দেয় যে এই নিম্নলিখিত এর মধ্যে কোনগুলি ট্রপিক আর ন্যাস্টিক চলনের পার্থক্য, ধরো দিয়ে দিল, তার মধ্যে 4টে পার্থক্যের মধ্যে 2টো ভুল দেওয়া রয়েছে, 2টো ঠিক দেওয়া রয়েছে, তোমরা সেখানেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোনগুলো ঠিক পার্থক্য। সেই কারণে পার্থক্যগুলো করে রাখবে। এরপরে রয়েছে দেখো উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম, রাসায়নিক প্রকৃতি আর কাজ। এরপরে আমরা উদ্ভিদ হরমোনে চলে যাচ্ছি। এখানে উদ্ভিদ হরমোনে দেখো তোমাদের যে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন, এই যে উদ্ভিদ হরমোনগুলো, প্রত্যেকটা উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম আর প্রকৃতি বলতে ক্ষারীয় না আম্লিক প্রকৃতির, না কোন গোষ্ঠীভুক্ত, কোনোটা ইন্ডোল বর্গযুক্ত, কোনোটা টার্পিনয়েড গোষ্ঠীভুক্ত, এই ধরনের প্রশ্নগুলো ছোট ছোট এমসিকিউ এসিকিউতে এসে থাকে। আর প্রত্যেকটা উদ্ভিদ হরমোনের কাজ ভালো করে করে রাখবে। কাজ ভালো করে করে রাখলে এখান থেকে তোমরা বড় কোশ্চেনও পেতে পারো, 2 নাম্বারের প্রশ্নও পেতে পারো, এবং তোমরা এখান থেকে কিন্তু বড় কোশ্চেন না, মানে 2 নাম্বারের প্রশ্ন, আর তোমরা পেয়ে যাবে শর্ট কোশ্চেন, এমসিকিউ এসিকিউ সত্য মিথ্যা, এর মধ্যে এগুলো পেয়ে যাবে। এখানে দেখো ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা, এই ধরনের প্রশ্নগুলো প্রচুর পরীক্ষাতে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের ভূমিকা পরীক্ষায় পড়ে, তোমরা অবশ্যই ছবি দিয়ে করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি তোমাদেরকে বলবো তোমরা প্রশ্নটা করে যেও, ছবি সহই করে যেও। এরপরে রয়েছে দেখো অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণে অক্সিন ও সাইটোকাইনের ভূমিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। এরপরে রয়েছে দেখো উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকরণে সাইটোকাইনের ভূমিকা। দেখো যেগুলো কোশ্চেন আকারে দিয়েছি
ওভারঅল নয়, কোশ্চেন আকারে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো এইভাবেই করে যাবে, রেডি করে যাবে। এরপরে কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা। কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকা, কৃত্রিম অক্সিনের যে ভূমিকা, কৃত্রিম অক্সিন কোন কোন অক্সিন হরমোন শাখা কলম সৃষ্টি করে, কোনটা বীজহীন ফল উৎপাদন করে, কোনটা আগাছানাশক হিসাবে কাজ করে, এগুলোর উদাহরণ এমসিকিউতেও আসে। এছাড়া তোমাদেরকে ওভারঅল যদি কোশ্চেন দেয় কৃত্রিম হরমোনের ভূমিকা, সেখানেও করতে পারবে 2 নম্বরের প্রশ্নের জন্য। এরপরে রয়েছে প্রাণী হরমোন উদ্ভিদ হরমোনের পার্থক্য, স্নায়ুতন্ত্র আর হরমোনের পার্থক্য। এটা তোমাদের অনেকবারই দেখা গেছে এই প্রশ্নগুলো তোমাদের যে এমসিকিউ প্রশ্নতে আসছে, যে এর মধ্যে কোন পার্থক্যগুলো সঠিক নির্বাচন করো, কি কোনগুলো সঠিক নয় নির্বাচন করো। তো সেই কারণে যদি পার্থক্যগুলো তোমরা পড়ে রাখো, এই উত্তরগুলো দিতে পারবে। এরপরে রয়েছে দেখো হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি, উপযুক্ত উদাহরণের সাহায্যে বুঝিয়ে লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এখানে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি, যেটা হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, পিটুইটারি গ্রন্থি আবার থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে কিভাবে, এখানেই ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতির যে উদাহরণ সহ এটা ভালো করে করবে। নেক্সট রয়েছে দেখো এগুলো পিটুইটারি থাইরয়েড অগ্নাশয় জনন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনগুলোর নাম, কাজ আর অভাবজনিত লক্ষণ। একদম এই পোর্শনটা মানে হরমোনের পুরো পোর্শনটাই প্রাণী হরমোনের সমস্ত কিছু করবে। এখান থেকে শর্ট কোশ্চেন 2 নম্বরের প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা এখান থেকে পেতে পারো। পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয় আর জনন গ্রন্থি মানে শুক্রাশয়, ডিম্বাশয়, এইগুলোর মধ্য থেকে কি কি হরমোন ক্ষরিত হয়, তাদের নাম কি, কাজ কি, অভাবজনিত লক্ষণ কি কি রয়েছে। যেমন থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে ক্রেটিনিজম রোগ হয়, শিশুদের, প্রাপ্তবয়স্কদের মিক্সিডিমা রোগ হয়। আবার ইনসুলিন হরমোন অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তার কম ক্ষরণে আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হয়। তো এই ধরনের রোগগুলোর নাম আর প্রত্যেকটা হরমোনের কাজ একদম ভালো করে রেডি করে রাখবে। এই পোর্শনটা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো এর পরের প্রশ্ন দেখো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে তোমরা 2 নাম্বার 3 নাম্বারের জন্য করে রাখবে। ইনসুলিন ও গ্লুকাগন কেন বিপরীতধর্মী হরমোন, ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক বা অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় কেন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিনের ভূমিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে, যে গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস, নিউগ্লুকোজেনেসিস প্রক্রিয়ায় কিভাবে ইনসুলিন হরমোন কাজ করে, এই ধরনের প্রশ্নগুলোও আসে। তারপরে ইনসুলিন হরমোনকে অ্যান্টি কিটোজেনিক হরমোন কেন বলা হয়, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে রয়েছে দেখো অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন, এটাও আসে। এরপরে নেক্সট প্রশ্ন, জিটিএইচ হরমোন কিভাবে জনন গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। জিটিএইচ মানে গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোনের মধ্যে তোমাদের এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ এগুলো রয়েছে। এইগুলো কিভাবে জনন গ্রন্থি মানে শুক্রাশয়, ডিম্বাশয়ের হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, খুব ভালো করে করবে। এরপরে হচ্ছে দেখো ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিডাসের পার্থক্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য। নেক্সট স্নায়বিক উদ্দীপনা প্রবাহের পথ, এটা তোমাদের 1 নম্বরের প্রশ্নও আসতে পারে, বা অনেক সময় এমসিকিউতে দেয় যে কোনটা সঠিক পথ স্নায়বিক উদ্দীপনা প্রবাহের পথ, যে পথটা তোমাদের প্রথমে উদ্দীপনা গ্রাহক অঙ্গে যায়, গ্রাহক অঙ্গ থেকে সংজ্ঞাবহ নিউরন দ্বারা স্নায়ুকেন্দ্র যায়, সেখান থেকে আজ্ঞাবহ নিউরন দ্বারা কারক অঙ্গে যায়, তারপরে সাড়া প্রদান করা হয়। এই যে প্রবাহ পথটা তীরচিহ্নের মাধ্যমে অনেক এমসিকিউতেও দেখা যায়, এছাড়া লিখতেও দেয়। তো এটা পথটা ভালো করে করবে। এরপরে রয়েছে স্নায়ুর প্রকারভেদ আর উদাহরণ লেখো। স্নায়ুর যে প্রকারভেদগুলো রয়েছে তোমাদের এখানটায় সেগুলো করবে। যেমন তোমাদের বহির্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু আর মিশ্র স্নায়ু, এই 3 প্রকারের স্নায়ু উদাহরণগুলো ভালো করে করে রাখবে, কারণ এখান থেকে বিসদৃশটি বেছে লেখো। তারপরে তোমাদের এমনি 1 নম্বরের কোশ্চেনে একটা মিশ্র স্নায়ুর নাম, একটা অন্তর্বাহী স্নায়ুর নাম, বহির্বাহী স্নায়ুর নাম, এরকম পরীক্ষাতে আসে। তো এই পোর্শনটাও স্নায়ুর নামগুলো ভালো করে করে রাখবে, কোনটা বহির্বাহী, কোনটা অন্তর্বাহী বাহী আর কোনটা মিশ্র স্নায়ু।
এরপরে তোমাদের সাইন্যাপসকে শারীরবৃত্ত ভাল্ব বলা হয় কেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা ও প্রকারভেদ। এরপরে তোমাদের স্নায়ুতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্রের সংজ্ঞা করবে এখানের মধ্যে। স্নায়ুতন্ত্রের প্রকারভেদ মানে স্নায়ুতন্ত্রকে 3 ভাগে ভাগ করে, কেন্দ্রীয়, প্রান্তীয়, স্বয়ংক্রিয়। এর মধ্যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের সংখ্যাগুলো করে রাখবে। করোটিড স্নায়ু কতগুলো থাকে, সুষুম্না স্নায়ু কতগুলো থাকে, এগুলো পরীক্ষাতে আসে, এমসিকিউতে আসে। এরপরে রয়েছে মস্তিষ্কের বিভিন্ন অংশের অবস্থান কাজ। মস্তিষ্কের এই পোর্শনটা পুরো ভালো করে করে রাখবে। মস্তিষ্কের কোনটা অগ্র মস্তিষ্কের অংশ, কোনটা মধ্য মস্তিষ্কের, কোনটা পশ্চাৎ মস্তিষ্কের অংশ, প্রত্যেকটার অবস্থান আর কাজ একদম কি কাজ করে। এর মধ্যে তোমাদের লঘু মস্তিষ্কের কাজ, যেটা তোমাদের সুষুম্না শীর্ষকের কাজ, থ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ, আর গুরু মস্তিষ্কর কাজ প্রচুর পরীক্ষাতে আসে, যেগুলো বলে দিলাম। গুরু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, আর তোমাদের লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক, এই কটার কাজ প্রচুর আসে। পন্স বা যোজকের কাজও অনেক সময় দিয়ে দেয়, তো প্রচুর। এছাড়া সুষুম্না কাণ্ড, এগুলো পড়বে ভালো করে। মস্তিষ্কের আবরণীর নাম কি, সুষুম্না কাণ্ডের আবরণীর নাম কি, মস্তিষ্কের মধ্যে যে তরল থাকে সেটা নাম পড়বে। এরপরে রয়েছে বিভিন্ন প্রকার প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়া যেমন সহজাত, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, এইগুলো উদাহরণগুলো ভালো করে করে রাখবে, কারণ এগুলো পরীক্ষাতে আসে। অনেক সময় আবার এইভাবে প্রশ্ন দেয়, যেমন ধরো তোমাদেরকে দিল যে গরম লাগলে, গরম বস্তুতে হাত পড়লে আমরা তৎক্ষণাৎ হাতটা গরম বস্তু থেকে সরিয়ে নিই। তো এটা এক ধরনের প্রতিবর্ত ক্রিয়া। এটা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া, এবং এখানে প্রতিবর্ত পত্রা তোমরা মানে এখানে যে স্নায়ু উদ্দীপনা পরিবহনের যে প্রতিবর্ত পত্রা বর্ণনা করো, তো তখন তোমাদেরকে কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে এগুলো একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন তোমাদেরকে করতে হবে। কি হবে তাহলে, গরম বস্তুতে হাত পড়লে তৎক্ষণাৎ হাত সরিয়ে নেওয়া হয়, এটা কিন্তু সহজাত প্রতিবর্ত ক্রিয়া, মানে জন্মগত। আমরা জন্ম থেকে কিন্তু এই মানে অভ্যাস আমাদের রয়েছে, গরম কোনো বস্তুতে হাত পড়লে আমরা হাতটাকে অটোমেটিক্যালি সরিয়ে নিই। তো এই যে প্রতিবর্ত পত্রা কি হবে তাহলে, এখানে প্রতিবর্ত পত্রা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে আমাকে জানাবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, আর যদি না পারো সেটাও জানাবে, আমি তোমাদেরকে বলে দেবো। এরপরে রয়েছে দেখো মানুষের চোখের বিভিন্ন অংশের কাজ, এটাও ভালো করে করবে। আর এই চোখের যে ছবিটা ভালো করে করে রাখবে। এখানে চোখের ছবিটা কিন্তু এই বছরের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের 5 নাম্বারের প্রশ্ন এখান থেকে, 5 নাম্বারের তোমাদেরকে বড় প্রশ্নই 5 নাম্বারের ছবি করতে হয়। তো এর মধ্যে এবছরে তোমাদের এই চোখের ছবিটা আর প্রতিবর্ত চাপের ছবি, যে এই দুটো ছবি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। প্রতিবর্ত পথের ছবি, আর যেটা হচ্ছে চোখের অক্ষিগোলকের বিভিন্ন অংশগুলো তোমরা সমস্ত অংশের নাম ভালো করে করে যাবে, কারণ তোমাদেরকে কিন্তু এভাবে দেবে না যে যে কোনো 4টা পয়েন্ট করো, এভাবে কিন্তু দেবে না। তোমাদেরকে 4টা পয়েন্টের নাম বলে দেবে, সেই 4টা পয়েন্টই তোমাদেরকে পয়েন্ট করে দেখাতে হবে। সেই কারণে তোমাদেরকে বলবো, ছবি যেমন করবে, ছবি প্র্যাকটিস তো করবে, তার সাথে সাথে প্রত্যেকটা পার্ট, কোনটা কোন পার্ট একদম মুখস্থ ভালো করে দেখে যাবে, কারণ তোমাদেরকে কিন্তু নাম দিয়ে দেবে। যেমন ধরো তোমাদের চোখের মধ্যে হয়তো বললো কর্নিয়া, রেটিনা, অ্যাকুয়াস হিউমার, পিতবিন্দু ছবি, পিতবিন্দু চিহ্নিত করো। তো এই ধরনের যখন প্রশ্নগুলো দিয়ে দেবে, তোমাকে কিন্তু পার্টিকুলার ওইগুলোই ওখানে পয়েন্টিং করতে হবে। তার পয়েন্টগুলো তুমি যদি না ঠিক করে জানো, তুমি ভুলভাল পয়েন্টিং করলে নাম্বার পাবে না। যেখানে ছবির জন্য হয়তো 3 নাম্বার থাকবে আর পয়েন্টিংয়ে 2 নাম্বার, তো সেখানে পয়েন্টিং ঠিকঠাক না করলে ওখান থেকে 2 নাম্বার থেকে কমে যাবে। এখানে 5-এ 5 তোমাদেরকে তুলতেই হবে, আর তার জন্য ছবি, এই দুটো ছবির প্রত্যেকটা পার্ট একদম ভালো করে করে রাখবে পয়েন্টিংগুলো। এরপরে রয়েছে দেখো উপযোজন কি, দূরের বস্তু ও কাছের বস্তু উপযোজন কিভাবে হয়। উপযোজনের সংজ্ঞাটা কিন্তু এর আগেও আমি দিয়েছি। উপযোজনের সংজ্ঞাটা করবে, আর দূরের বস্তু কাছের বস্তুর উপযোজন সে চোখের লেন্সের বক্রতা ব্যাসার্ধ বাড়িয়ে বা কমিয়ে কিভাবে হয়, এটা ভালো করে করবে। এরপরে চোখের যে বিভিন্ন রোগ, মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসবায়োপিয়া, ক্যাটারাক্ট, এখানে কোনটায় কোন ত্রুটি দেখা যায় এবং এই ত্রুটিটা সংশোধন কিভাবে করা যায়, এগুলো শর্ট কোশ্চেন এমসিকিউতে প্রচুর আসে, ভালো করে করবে। কোনটার জন্য অবতল লেন্স লাগে, কোনটার জন্য উত্তল লেন্স লাগে, কোনটার জন্য প্লাস পাওয়ার লাগে, মাইনাস পাওয়ার লাগে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই দেখা যায়। তো আবার অনেক সময় এরকমও দেখা যায় যে কোনো একজন মানুষ কাছের বস্তু
দেখতে পাচ্ছে না কিন্তু দূরের বস্তু দেখতে পাচ্ছে, বা 40 বছরের ঊর্ধ্বে মানুষের এরকম ধরনের সমস্যা দেখা যাচ্ছে, তার কি ধরনের সমস্যা, তাকে কি ধরনের এই ত্রুটি সংশোধনের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করতে বলবে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, তো এইখানটায় ভালো করে পড়বে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গমন থেকে তোমাদের যেটা আসে, এটা মাছের গমনে পাখনা আর মায়োটম পেশির ভূমিকা, পাখনার ভূমিকাগুলো করবে আর মায়োটম পেশির ভূমিকা একদম ছবি সহ করবে, অনেক সময়ই পরীক্ষায় দিয়ে দেয়। এটা 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্নের জন্য, 2 নাম্বারের প্রশ্নের জন্য করে রাখতে পারো। নেক্সট দিয়েছে দেখো, বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি, মানে প্রত্যেকটা যে সন্ধি রয়েছে এই সন্ধিগুলোর, অস্থি সন্ধিগুলোর নাম আর তাদের উদাহরণগুলো কোথায় অবস্থান এটা করে যাবে। আর এখানের মধ্যে যেটা আমি মিস করে গেছি, তোমাদের যে পায়রার পায়রা পাখির মানে পাখির যে উড্ডয়ন পেশি আর পাখির পালকের সংখ্যা, পাখির পালক কোথায়, রেমিজেস পালক কটা থাকে, রেক্ট্রিসেস পালক কটা থাকে, আর উড্ডয়ন পেশি পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো, ব্রাকিয়ালিস, এই পেশিগুলোর কাজ কি, একদম নাম আর কাজ ভালো করে করে যাবে। ওই পোর্শনটা থেকেও কিন্তু পড়ে, পার্টিকুলার যে প্রশ্নগুলো বললাম ওইগুলোই। রেমিজেস পালক কটা থাকে, রেক্ট্রিসেস পালক কটা থাকে, কোথায় থাকে, আর উড্ডয়ন পেশির মধ্যে পেশিগুলোর কাজ। এই প্রশ্নটা আমি স্কিপ করে গেছি, ওটা করবে। এরপরে রয়েছে দেখো, ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এই প্রত্যেকটা যে পেশি এদের মানে যেটা তোমাদের উদাহরণগুলো আর কোনটা কি কাজ করে এগুলো শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে। শর্ট কোশ্চেনে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, বা তোমাদের মেলানোতেও দেয় অনেক সময়। আর চিত্রের মধ্যে তোমাদেরকে দেখো যে দুটো চিত্র বললাম, অক্ষিগোলকের চিহ্নিত চিত্র, প্রতিবর্ত চাপের চিত্র, প্রত্যেকটা চিহ্নিত জায়গা যেগুলো বইয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা চিহ্নিত অংশকে তোমরা ভালো করে মার্ক করে রাখবে। পরীক্ষাতে যেই চিহ্নিত অংশটা পড়ুক তোমরা যেন ঠিক করে করে আসতে পারো। এখানে 5 নাম্বার ছাড়া যাবে না, এখান থেকে ছবিই পড়বে 5 নাম্বারে, এটা যদি তুলে নিতে পারো 5-এ 5 পেয়ে যাবে। আর যেগুলো বললাম এগুলো করলে তোমরা এমসিকিউগুলোও ইজিলি সলভ করতে পারবে, এমসিকিউ আর 2 নাম্বারের। এরপরে রয়েছে দেখো, জীবনের প্রবাহ মাত্রা। জীবনের প্রবাহ মাত্রার মধ্যে তোমাদের যেটা করবে, আদর্শ ক্রোমোজোমের গঠন আর বিভিন্ন অংশের কাজ। ক্রোমোজোমের একটা ক্রোমোজোম তার গঠন করবে এবং তার বিভিন্ন অংশ ক্রোমোজোমে, যেমন ধরো সেন্ট্রোমিয়ার রয়েছে, ক্রোমাটিড রয়েছে, যেটা গৌণ খাঁজ বলা হয়, নিউক্লিয়ার অর্গানাইজার, স্যাটেলাইট, টেলোমিয়ার, এদের প্রত্যেকটার কাজ একটুখানি করে করে রাখবে। এরপরে তোমাদের অনেক সময় এখান থেকে আরেক ধরনের প্রশ্ন আসে, যেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোম, ডিএনএ আর জিনের আন্তঃসম্পর্ক। এই প্রশ্নটাও করে রাখতে পারো বড় প্রশ্নের জন্য। এরপরে রয়েছে দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ, খুব ভালো করে করবে, শর্ট কোশ্চেনে আসে। কোনটা ভি আকৃতির ক্রোমোজোম, কোনটা আই আকৃতির ক্রোমোজোম, কোনটা এল আকৃতির, কোনটা জে আকৃতির ক্রোমোজোম, মানে সেন্ট্রোমিয়ারের অবস্থানটা কোথায় সেই অনুযায়ী কোন ক্রোমোজোমের নাম কি সেটা ভালো করে করবে। এরপরে দেখো এর মধ্যে যে পার্থক্যগুলো করবে, ডিএনএ আরএনএর পার্থক্য, ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের পার্থক্য, মিওসিস মাইটোসিসের পার্থক্য, অযৌন জনন যৌন জননের, স্বপরাগযোগ ইতরপরাগযোগের পার্থক্য করে রাখলে স্বপরাগযোগ ইতরপরাগযোগে অনেক সময় সুবিধা অসুবিধা দেয়, সেগুলো পারবে করতে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, কোষচক্র। কোষচক্রের বিভিন্ন পর্যায়গুলো রেখাচিত্রের সাহায্যে দেখাও। তোমাদের যে একটা এটা রেখাচিত্র বা শব্দছকের মাধ্যমে তোমাদেরকে যদি দেখাতে বলে শব্দছকের মাধ্যমে দেখাবে, আর যদি তোমাদেরকে এখানে রেখাচিত্রের সাহায্যে মানে চিত্রের সাহায্যে দেখাতে বলে তাহলে সেই গোল যে চিত্রটা তোমাদের রয়েছে ওটা দেখাবে। G1 ফেজ, তারপরে এস ফেজ, তারপরে G2 ফেজ, তারপরে মাইটোটিক ফেজের মধ্যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ওটা ক্যারিওকাইনেসিসের মধ্যে পড়ে, আর সাইটোকাইনেসিস। আর G1-এর মধ্যে G0 দশা থাকে, এটা গোল করে চক্রাকারে যে ছবিটা দেখাবে। আর কোষচক্রের গুরুত্বটা করবে ভালো করে। নেক্সট রয়েছে দেখো, মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ আর টেলোফেজ দশার বিপরীত ঘটনাগুলি একটি সারণীর সাহায্যে উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ, যতগুলো পারবে স্টার মার্ক দিয়ে রাখতে পারো, এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে। মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজে কী কী ঘটনা ঘটে, টেলোফেজে কী কী ঘটনা ঘটে, এবং ঘটনাগুলো যে বিপরীত ঘটনা সেটা তোমাকে সারণীর সাহায্যে একটা ছকের সাহায্যে এখানে লিখতে বলেছে। যেমন প্রোফেজে তোমাদের নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাসের অবলুপ্তি ঘটে, টেলোফেজে সেগুলো আবার পুনরাবির্ভাব ঘটে, এটা একটা বিপরীত ঘটনা। তো এইভাবে
তোমাদেরকে ঘটনাগুলোকে এখানে সাজাতে বলেছে। এরপরে অ্যানাফেজ বা মেটাফেজ, এটা মেটাফেজ হবে, মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, ভালো করে করবে। এরপরে রয়েছে দেখো মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, প্রচুর পরীক্ষায় আসে। মিওসিস কোষ বিভাজনের কারণে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, প্রমাণ করো, যতটা পারবে স্টার চিহ্ন দিয়ে রাখবে। মিওসিস জীবনচক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করে যাবে। এরপরে মাইটোসিস মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য করবে। কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে, কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হলে কোষের যে মানে যেগুলো চেক পয়েন্ট থাকে সেগুলো নষ্ট হলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটবে বা কোষ বিভাজন বন্ধ হয়ে যাবে। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটলে তখন সেখান থেকে মেটাস্টেসিস কোষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ক্যান্সার টিউমার প্রথমে হয়, সেখান থেকে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে বলেছে বিভিন্ন প্রকার অযৌন জননের উদাহরণ। অযৌন জননের তোমাদের যে বিভিন্ন ধরনের অযৌন জননগুলো রয়েছে, যেমন হচ্ছে গিয়ে বাডিং বা তোমাদের কোরকোদ্গম, তারপরে রয়েছে খণ্ডী ভবন, রেণু উৎপাদন, এদের প্রত্যেকটার উদাহরণ ভালো করে করবে। অযৌন জননের উদাহরণগুলো এমসিকিউতে পড়ে, এমসিকিউতে বা স্তম্ভ মেলানোতে আসে। এরপরে রয়েছে দেখো প্রাকৃতিক ও কৃত্রিম অঙ্গজ জননের প্রকারভেদ উদাহরণ সহ, এটাও করবে। এখান থেকেও কিন্তু তোমাদের যেটা বললাম এমসিকিউতে বা এসিকিউতে এই ধরনের প্রশ্নগুলো আসে, মানে তোমাদের সত্য মিথ্যা বলো আর যেটা এমসিকিউ বলো, শূন্যস্থান পূরণ, এগুলোতে এই ধরনের প্রশ্নগুলো আসে। এরপরে মাইক্রো বড় কোশ্চেনের জন্য মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি ব্যাখ্যা করো, গুরুত্ব লেখো, এটা করতে পারো। আর জনুক্রম, জনুক্রমটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় দেয়। জনুক্রমের পর্যায়গুলি শব্দচক্রের মাধ্যমে বর্ণনা করতে বলা হয়েছে। ইতর পরাগযোগে বিভিন্ন বাহকের নাম, কোন ফুলে পরাগযোগ ঘটায়, এটাও করবে। ইতর পরাগযোগে যে বিভিন্ন বাহকের নাম, এইগুলো কোন বাহকের দ্বারা কোন ফুলে পরাগযোগ ঘটে, প্রচুর এমসিকিউতে আসে, এই জায়গাটা থেকে প্রশ্ন এমসিকিউ করবে। এরপরে রয়েছে দেখো সপুষ্পক উদ্ভিদের, এখানে দেখো এটা বড় কোশ্চেনের জন্য, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এখানে তোমরা রেখাচিত্র তো আঁকবেই, তার সাথে ছবিটাও দেবে এই প্রশ্নে, এই ধরনের প্রশ্ন। যেহেতু তোমাদের সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতির চিত্রটা খুব ভালো রয়েছে, এই চিত্রটা ভালো করে করবে। এখানে একটি সপুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 16 হলে মেসোফিল কলা কোষ, পুংজনন কোষ ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত হবে, প্রচুর পরীক্ষাতে আসে। 2n সমান যদি 16 হয় তাহলে n সমান কত হবে, 8 হবে। মেসোফিল কলা কোষ যেহেতু এটা দেহ কোষ, এখানে ক্রোমোজোম সংখ্যা 2n থাকে। পুংজনন কোষ যেহেতু n মানে যেহেতু হ্যাপ্লয়েড কোষ, এখানে n থাকে, মানে 2n সমান, তাহলে এখানে মেসোফিল কলার কোষে 16টাই ক্রোমোজোম থাকবে, পুংজনন কোষে 8টা ক্রোমোজোম থাকবে। আর শস্য নিউক্লিয়াসে ট্রিপ্লয়েড প্রকৃতির হয়। 3n 2n সমান 16 হলে 8 থেকে 24, তাহলে 24 তোমাদের এখানে হবে, 3n সমান 24 হবে। তো এখানে এই ধরনের প্রশ্নগুলো আসে, এখান থেকে করবে। এরপরে রয়েছে দেখো মানব বৃদ্ধির বিভিন্ন দশায়, প্রত্যেকটা দশায় কি কি পরিবর্তন ঘটে, এগুলো এমসিকিউ এর জন্য করবে। এছাড়া তোমাদের মানব বিকাশের বিভিন্ন দশাগুলোর নাম আর সময়কাল, মানে কোন যেমন শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, এগুলো সময়কালগুলো ভালো করে করবে। আর বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশার চিহ্নিত চিত্র, মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে যেটা তোমাদের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা দশার চিহ্নিত চিত্র। অনেক সময়ই তোমাদেরকে মেটাফেজ দশার একটা বৈজ্ঞানিক চিত্র অঙ্কন করতে দেয় বা অ্যানাফেজ দশার একটা বৈজ্ঞানিক চিত্র। মেটাফেজ দশার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের রয়েছে, মেটাফেজ প্লেট গঠন করে, আর অ্যানাফেজ দশা, অ্যানাফেজের চলন দেখা যায়, এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এখানে ছবি করতে চাইলে এখানে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশার চিহ্নিত চিত্রটা করে রাখতে পারো। এরপরে রয়েছে তোমাদের পরের যে চ্যাপ্টারটা বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানের মধ্যে প্রকরণের সংজ্ঞা করবে, প্রকরণের কারণ পরীক্ষাতে অনেক সময় দেয়, আর প্রকরণের উদাহরণ যেমন মুক্ত কানের লতি, যুক্ত কানের লতি, এইগুলো যে তোমাদের প্রকরণ রয়েছে, প্রকরণের উদাহরণগুলো ভালো করে করবে। এরপরে এই প্রশ্নগুলো থেকে দেখো যে কোনো একটা প্রশ্ন পরীক্ষাতে প্রত্যেকবারে আসে। মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো তোমরা করে রাখলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তোমাদেরকে অনেক সময় দেয়। যেমন ধরো তোমাদেরকে দিয়ে দেবে যে মটর গাছের বীজ সম্পর্কিত প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলোই তোমরা একটা সারণীর সাহায্যে দেখাও। তাহলে মটর গাছের বীজ সম্পর্কিত কি কি বৈশিষ্ট্য এখানে তোমরা দেখতে পাবে, যেমন ধরো মটর গাছের বীজের আকার,
প্রথমেই বীজের আকার একটা কুঞ্চিত হয়, একটা গোল হয়, তারপরে বীজের রং একটা সবুজ হয়, প্রকট বৈশিষ্ট্যটা সবুজ হয়, আর প্রকটটা হলুদ হয় বীজের রঙের ক্ষেত্রে, আর প্রচ্ছন্নটা সবুজ হয়। তো এই ধরনের তোমাদেরকে এখানে কিন্তু সারণী তৈরি করতে হবে। এরপরে আশা করি বুঝতে পেরেছো। এরপরে রয়েছে দেখো মেন্ডেলের মটর গাছের নির্বাচনের কারণ, সাফল্য লাভের কারণ। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, এখান থেকে যে কোনো একটা প্রশ্ন তোমরা পাবে। এরপরে রয়েছে দেখো মেন্ডেলের এক সংকর জনন দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রগুলো, এখান থেকেও প্রশ্ন আসে প্রচুর। অসম্পূর্ণ প্রকটতা হলো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, ফিনোটাইপ কি জিনোটাইপ কি? এক সংকর দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত ফিনোটাইপ জিনোটাইপের অনুপাতগুলো করবে ভালো করে। মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা ভালো করে করবে। অনেক সময় পরীক্ষা দেয় যে মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা যে বেশি, সেটা একটা ছকের সাহায্যে দেখাও। এই ধরনের প্রশ্নগুলো আসে। পুরুষদের হেটেরোগ্যামেটিক আর স্ত্রীদের হোমোগ্যামেটিক বলার কারণ কি? সবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এরপরে তোমাদের যে রোগগুলো রয়েছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, আর তোমরা এখানে চেকার বোর্ড করবে দ্বিসংকর জননের গিনিপিগ আর যেটা মটর গাছ, এই দুটো চেকার বোর্ড তোমরা ভালো করে করে রাখবে। এক সংকর জননটা করতে পারলে করবে, না হলে দ্বিসংকর জননটা করে রাখবে, গিনিপিগ আর যে তোমাদের মটর গাছের চেকার বোর্ড। এরপরে রয়েছে দেখো থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা রোগের কারণ আর লক্ষণগুলো ভালো করে করবে। কত নম্বর ক্রোমোজোমের ত্রুটির কারণে হয় এগুলো ভালো করে। বিবাহের পূর্বে জেনেটিক কাউন্সিলিং গুরুত্বপূর্ণ কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা এ ধরনের প্রশ্ন আসে থ্যালাসেমিয়া প্রতিরোধে তোমরা কি ধরনের উদ্যোগ নিতে পারো, তো এই প্রশ্ন আসে। হিমোফিলিয়া, বর্ণান্ধতা বেশি পুরুষদের ক্ষেত্রে দেখা যায় কেন? এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে খুব আসে, কারণ যেহেতু এটা এক্স ক্রোমোজোম ঘটিত, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, আর পুরুষদের ক্ষেত্রে একটাই এক্স ক্রোমোজোম থাকে, সেই জন্য একটা এক্স ক্রোমোজোমই যদি খারাপ হয় বা সেখানে যদি বর্ণাঢ্য বা হিমোফিলিয়া জিন থাকে, সে কারণে রোগের প্রকাশ পেয়ে যায়। এই কারণে পুরুষরা হিমোফিলিয়ার বর্ণাঢ্যতা বেশি আক্রান্ত হয়। এগুলো এরপরে তোমাদের যে চেকার বোর্ডগুলো করতে হবে এই রোগগুলো থেকে, সেই চেকার বোর্ডগুলো দেখে নাও একটুখানি। তোমরা এই চেকার বোর্ডগুলো করলে এখান থেকে মানে রোগের যে পোর্শনের চেকার বোর্ড যেগুলো আসে তোমরা এখান থেকে করতে পারবে। দেখো প্রদত্ত ক্ষেত্রে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে, মানে এই ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে এখানে ওভারঅল এইভাবে দিয়েছি, তোমাদের কিন্তু প্রশ্ন এভাবে আসবে না। তোমাদেরকে হয়তো বলে দেবে যে অপত্যদের মধ্যে কত শতাংশ বর্ণাঢ্য হওয়ার সম্ভাবনা থাকবে, অপত্যদের মধ্যে পুত্র কত শতাংশ হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকবে, এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে। তো সেই কারণে তোমরা এই ক্রসগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো, তোমরা উত্তর দিতে পারবে যে কত শতাংশ কন্যা হচ্ছে যারা বাহক হচ্ছে, কত শতাংশ কন্যা হচ্ছে যারা স্বাভাবিক হচ্ছে, কারা আক্রান্ত হচ্ছে, এইগুলো তোমরা করতে পারবে যদি এই ছকগুলো ভালো করে করে রাখো। পিতা মাইনর থ্যালাসেমিক, মাতা স্বাভাবিক যদি হয় কি হবে? পিতা মাইনর থ্যালাসেমিক, মাতা মাইনর থ্যালাসেমিক হলে কি হবে? এটা এরপরে পিতা স্বাভাবিক, মাতা মাইনর থ্যালাসেমিক হলে কি হবে? পিতা মাইনর থ্যালাসেমিক, মাতা মেজর থ্যালাসেমিক হলে কি হবে? এরপরে হচ্ছে মাতা হিমোফিলিয়ার বাহক, পিতা স্বাভাবিক, আর পিতা হিমোফিলিক মাতা বাহক, পিতা হিমোফিলিক মাতা স্বাভাবিক, পিতা ও মাতা উভয়ই হিমোফিলিক। প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রে ছকগুলো কেমন হবে করবে। আর তোমরা যদি এখানের ক্ষেত্রে ছকটা না পারো, এই প্রত্যেকটা ছক আমাকে সেটাও কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য প্রত্যেকটা ছক আমার বোর্ডে করে দেখাবো তোমাদেরকে। এরপরে রয়েছে দেখো পিতা বর্ণাঢ্য ও মাতা বাহক হলে কি হবে? পিতা স্বাভাবিক, মাতা বর্ণাঢ্যতা বাহক হলে কি হবে? পিতা ও মাতা উভয় বর্ণাঢ্য হলে কি হবে? পিতা বর্ণাঢ্য ও মাতা স্বাভাবিক হলে কি হবে? এই ধরনের প্রশ্নগুলো ভালো করে করে রাখবে। নেক্সট চ্যাপ্টার দেখো অভিব্যক্তি ও অভিযোজন। এখানে অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি ছকের সাহায্যে দেখাও। এটা পরীক্ষায় প্রচুর আসে, ভালো করে করবে। যেটা অভিব্যক্তির যে বিভিন্ন ঘটনা, যেমন পৃথিবীর সৃষ্টি, সেখান থেকে জীবনের উৎপত্তি, এককোষী জীব, সেখান থেকে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এরকম মানে কিভাবে প্রত্যেকটা জীব ধাপে ধাপে উন্নত হয়েছে সেটা একটা ছকের সাহায্যে দেখাবে। এরপরে অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কের নিম্নলিখিত মতবাদগুলি উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। যেমন ল্যামার্কের মতবাদের মধ্যে তোমরা এখানে অঙ্গের ব্যবহার অপব্যবহারের সূত্র আর অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এগুলো উদাহরণ সহ ভালো করে করবে। যেমন ধরো জিরাফ,
জিরাফের খর্ব গলাযুক্ত জিরাফ ছিল, তারপরে উঁচু গাছে ডালপালা খাওয়ার জন্য বর্তমানে জিরাফের গলা লম্বা এবং সামনের পা দুটো বড় হয়ে গেছে। এটা একটা উদাহরণ। এটা কিন্তু তোমাদের যেটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের একটা উদাহরণ, যেটা তোমরা এখানে উদাহরণটা দিতে পারো। তোমরা যেমন এখানে এই অঙ্গের ব্যবহার অপব্যবহারের সূত্র এগুলো যেমন ডিসকাস করবে, তার সাথে উদাহরণগুলোও করবে। নেক্সট রয়েছে দেখো, অভিব্যক্তি সম্পর্কে ডারউইনের নিম্নলিখিত মতবাদগুলি ব্যাখ্যা করো। ডারউইনের মতবাদের মধ্যে তোমরা করবে এখানে ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, আর যেটা তোমাদের যেটা রয়েছে প্রাকৃতিক নির্বাচন, এগুলো প্রচুর পরীক্ষাতে আসে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে দেখো, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে কিভাবে নতুন প্রজাতির উদ্ভব ঘটে তা লেখো। এগুলো কিন্তু 2 নাম্বার 3 নাম্বারের প্রশ্নের জন্য। এরপরে রয়েছে দেখো তোমাদের যে 5 নাম্বারের প্রশ্ন পড়ে, 5 নাম্বারের কিন্তু পুরো 5-এ 5 থাকে না, পার্ট কোশ্চেন বেশি থাকে। এইভাবে বা এইভাবে খুব কমই দেখা যায় 5-এ 5 রয়েছে। তো সে কারণে তোমাদেরকে বলবো এই প্রশ্নগুলো করলেই তোমরা 2 নাম্বারেরও কভার করতে পারবে, সেখান থেকে 5 নাম্বারও কভার করতে পারবে। এরপরে রয়েছে দেখো অস্তিত্বের জন্য জীবন সংগ্রামের বিভিন্ন প্রকারভেদগুলো, এগুলো তোমাদের এমসিকিউতে প্রচুর আছে। এছাড়া তোমাদের পড়ে এই ধরনের প্রশ্নগুলো। অস্তিত্বের জন্য জীবন সংগ্রামের জন্য তোমাদের যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম রয়েছে, আন্তঃপ্রজাতিক সংগ্রাম রয়েছে, আর প্রাকৃতিক সংগ্রাম, এই প্রত্যেকটা সংগ্রামের উদাহরণ ভালো করে করবে। নেক্সট রয়েছে দেখো পার্থক্য, ল্যামার্কবাদ ডারউইনবাদের পার্থক্য, সমসস্ত অঙ্গ সমবৃত্ত অঙ্গের পার্থক্য। নেক্সট দেখো ঘোড়ার বিবর্তনে, এটা বড় কোশ্চেন, ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। এটা 5 নাম্বারের কোশ্চেনের জন্য করতে পারো। আধুনিক ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো, 2-3 নাম্বারের প্রশ্নের জন্য করতে পারো। হৃৎপিণ্ডের তুলনামূলক গঠন সাহায্যে প্রমাণ করো সকল মেরুদণ্ডী প্রাণীর পূর্বপুরুষ অভিন্ন। এখানে তোমরা ডিসকাস করবে, তার সাথে সাথে হৃৎপিণ্ডের যে গঠন, প্রথমে তোমাদের একচক্রী হৃৎপিণ্ড ছিল, তারপরে ধীরে ধীরে যেটা কিভাবে দ্বিচক্রী হৃৎপিণ্ড হলো, এটা ছবিটা ভালো করে করবে। হৃৎপিণ্ডের তুলনামূলক গঠনের সাহায্যে প্রমাণ, এখানে তোমরা ডিসকাশনটা তো করবেই, তার সাথে ছবিটাও ভালো করে করবে। নেক্সট রয়েছে দেখো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের কি কি অভিযোজন দেখা যায়, প্রচুর পরীক্ষাতে আসে। বা তোমাদের এখানে আমি পুরোটা দিয়ে দিয়েছি। এইভাবে অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের আরবিসিতে কি কি অভিযোজন দেখা যায়, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এরপরে সুন্দরী গাছের লবণ সহনের জন্য কিরূপ অভিযোজন দেখা যায়, মানে পাতায় কিরূপ অভিযোজন দেখা যায়, শ্বাসমূল যে পরিবর্তন ঘটে, এগুলো ভালো করে করবে। নেক্সট একটা দেখো এই ধরনের প্রশ্ন প্রচুর পরীক্ষাতে আসে, শিম্পাঞ্জিদের খাদ্য সংগ্রহ ও রোগ নিয়ন্ত্রণের জন্য কি কি আচরণগত অভিযোজন দেখা যায়। তো শিম্পাঞ্জিদের তো এখানে খাদ্য সংগ্রহ মানে শিম্পাঞ্জিরা বড়শির মতো, মানুষ যেমন বড়শি ব্যবহার করে তেমনই তারা উই পোকার ঢিপিতে লাঠি ঢুকিয়ে রাখে, এবং সেই লাঠি দিয়ে যখন তোমাদের উই পোকারা উঠে আসে, সেই উই পোকাদেরকে ধরে ধরে খায়। এটা কিন্তু তাদের খাদ্য সংগ্রহের একটা পদ্ধতি, আচরণগত অভিযোজন। এছাড়া তাদেরকে যদি কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হয়, তখন তারা নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ, অ্যাসপিলিয়া নামক একটা ভেষজ উদ্ভিদ থাকে, যেটা এনে ভক্ষণ করে এবং সে পরজীবীদেরকে দেহ থেকে তাদের ক্ষতিকর প্রভাবের হাত থেকে রক্ষা পায়। তো এটা কিন্তু ছিল রোগ নিয়ন্ত্রণের জন্য আচরণগত অভিযোজন, এইগুলো ভালো করে পড়বে। এরপরে রয়েছে ওয়াকটেল নৃত্য, মৌমাছির যে ওয়াকটেল নৃত্য বা ওয়াগেল নৃত্য ভালো করে করবে। সমস্ত সমবৃত্তীয় নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণগুলো এমসিকিউ এর জন্য ভালো করে করবে। আচরণ অভিযোজনের মধ্যে সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট তোমাদের লাস্ট চ্যাপ্টার দেখো, লাস্ট চ্যাপ্টার থেকে তোমাদের দুটো বড় কোশ্চেন করতে হয়, 5 নাম্বারের দুটো কোশ্চেন। এই কোশ্চেনগুলো করে গেলে তোমরা এখান থেকে বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। দেখো বলছে পরিবেশ ও তার সম্পদ সংরক্ষণ, এখানে প্রথমেই দিয়েছে তোমাদের যদি নাইট্রোজেন চক্র বর্ণনা করতে দেয়, এইভাবে শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্র বর্ণনা করো, নাইট্রোজেন চক্রের তাৎপর্য লেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি কি সমস্যা দেখা যেতে পারে, মানুষের ক্রিয়ার ফলে কিভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত হয়, প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ করে রাখবে। নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপের সঙ্গে যুক্ত অণুজীবগুলির নাম লেখো, যেমন নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, প্রত্যেকটা ধাপের সঙ্গে কোন কোন অণুজীব যুক্ত হয়, প্রত্যেক
প্রত্যেকটা অণুজীবের নাম এমসিকিউ এর জন্য এসএকিউ এর জন্য ভালো করে করে রাখবে। এসপিএম, বিওডি, অ্যাসিড বৃষ্টি, ইউট্রোফিকেশন, জীব বিবর্ধন, ন্যাটালিটি, মর্টালিটি এগুলো সংজ্ঞা ভালো করে করে রাখবে। নেক্সট রয়েছে দেখো শব্দ দূষণ, হৃৎপিণ্ড, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, শব্দ দূষণে হৃৎপিণ্ড, কান ও অন্যান্য প্রাণীর উপর কিরূপ প্রভাব ফেলে এটা লিখতে বলেছে। জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট ক্রমবর্ধমান জনসংখ্যা সমস্যাগুলি ভালো করে এখানে পড়ে যাবে। এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন তোমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার একটা সমস্যা বায়ুমণ্ডল পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন। তাহলে এটাই তোমাদেরকে এইভাবে পরীক্ষায় আসতে পারে যে ক্রমবর্ধমান জনসংখ্যা কিভাবে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে, এছাড়া কিভাবে বিভিন্ন প্রাণীর খাদ্য সংকট দেখা যায় সেগুলো বর্ণনা করো। তো এই ধরনের প্রশ্ন আসলে তোমাদেরকে বর্ণনা করতে হবে। সেই কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলো আর প্রত্যেকটা সমস্যা ভালো করে করে রাখবে। ক্রমবর্ধমান জনসংখ্যা একটি সমস্যা, বায়ুমণ্ডলের পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন, পরিবেশের কী কী প্রভাব পড়তে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এক্ষুনি বলছিলাম এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে। ক্যান্সার সৃষ্টিকারী বিভিন্ন পদার্থের নামগুলো পড়বে ভালো করে। জীববৈচিত্র্যের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জীববৈচিত্র্যের গুরুত্ব যেমন ধরো তোমাদেরকে দিল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব বলো, ড্রাগ ঔষধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব বলো, এগুলো কিন্তু ভালো করে করতে হবে। জীববৈচিত্র্যের ওভারঅল গুরুত্ব যদি করে রাখো তাহলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি পড়বে, তার মধ্যে দেখো যেমন চোরা শিকার, বহিরাগত প্রজাতির অনুপ্রবাস, অতি ব্যবহার, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন, এইগুলোর কারণে জীববৈচিত্র্য কীভাবে হ্রাস পাচ্ছে সেগুলো। যেমন ধরো তোমাদেরকে বলতে পারে এইভাবে, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ জীববৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ, এই কথাটি ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো এইখানে ভালো করে করবে। এরপরে বলেছে হটস্পট নির্ধারণের শর্ত, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হটস্পট নির্ধারণের জন্য কি কি শর্ত থাকতে হবে, ভারতে হটস্পটগুলোর নাম, সেগুলো কোন অঞ্চলে অবস্থিত এবং সেখানে এন্ডেমিক প্রজাতিগুলির নাম, মানে যতগুলো স্টার মার্ক পারবে দিয়ে রাখতে পারো, এখান থেকে প্রচুর প্রশ্ন এ ধরনের আসে। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, তার ফলাফল, খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, আমি এটা ওভারঅল দিয়ে দিয়েছি, কিন্তু ওভারঅল তোমাদের পরীক্ষা অনেক সময় ওভারঅল আসে, অনেক সময় এইভাবে আসে। যেমন ধরো সমুদ্রে জলের উচ্চতা বৃদ্ধির জন্য দ্বীপভূমির নিমজ্জন, এটি যে সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটি ব্যাখ্যা করো বা তার ফলাফল কি। সুন্দরবনের পরিবেশগত সমস্যা হিসাবে খাদ্যের সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত ঘটছে, এর ফলাফলগুলি কি কি হতে পারে তুমি লেখো। তো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে, সেই কারণে সুন্দরবনের প্রত্যেকটা পরিবেশগত সমস্যা এবং তার ফলাফল ভালো করে করে রাখবে। এক্সিটি ইনস্টিটিউট সংরক্ষণের পার্থক্য, জীববৈচিত্র্য সংরক্ষণে পিবিআর জেএফএম এর ভূমিকা, এরপরে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, অভয়ারণ্যগুলোর নাম আর কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত ভালো করে করবে। কোনটা প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম ন্যাশনাল পার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অভয়ারণ্য, এগুলো ভালো করে করবে। একশৃঙ্গ গন্ডার অবলুপ্তির কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট ব্যাঘ্র, গন্ডার, সিংহ, কুমির, রেড পান্ডা সংরক্ষণ কেন্দ্রগুলোর নাম আর অবস্থান, কোথায় অবস্থিত ভালো করে করবে। নেক্সট কয়েকটা পুরো নাম, IUCN, বিওডি, জেএফএম যেগুলো শর্ট কোশ্চেনের জন্য, পিবিআর, সিওডি, এসপিএম, প্যান, ডিডিটি, WWF, এগুলো পুরো নাম ভালো করে করবে। তো মোটামুটি ওভারঅল এই কোশ্চেনগুলো তোমরা করলে এখান থেকে তোমরা ভালো করে যদি করে যাও, আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে 90% কোশ্চেন কমন পেয়ে যাবে। তো সে কারণে তোমাদেরকে বলবো তোমরা এইগুলো ভালো করে রেডি করো। এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।